মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Mid Century Audio Station. 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 আজকের গল্প বাঘে মেরেছে। গল্প ও পরিচালনা সুশান্ত সাহা, সাউন্ড ডেভেলপ, এফেক্টস এবং বিজিএম ওম অরূপ, পোস্টার ডিজাইন অর্ঘ্য কুসুম চক্রবর্তী। গল্প পাঠে রয়েছেন সুশান্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌমিতা, অনুরাধা দে, ইন্সপেক্টর বাসু, গৌতম শিকারী, হরিয়া, অর্ঘ্য কুসুম চক্রবর্তী, প্রদীপ, স্বপন এবং রাজেন, চঞ্চল কুমার, ফটিক, অমিত এবং অন্যান্য চরিত্রে সুশান্ত। জায়গাটা নর্থ বেঙ্গলের চালসায় এলাকায়। রাজেন প্রায় অনেক দিন পরে বউ বাচ্চা সাথে নিয়ে ওর বাবার বাড়িতে এলো। ও একা প্রতি মাসেই বাবাকে টাকা দিতে আসে, কিন্তু এক রাত থেকে পরের সকালে চলে যায়। এবার বউ মৌমিতা আর 1 বছরের ছেলে মানুয়াকে নিয়ে এসেছে, তাই ইচ্ছে আছে 2-3 দিন থাকবে। রাজেনের যখন 10 বছর, তখন থেকে জলপাইগুড়ি টাউনে একজনের বাড়িতে বড় হয়েছে। ওই বাড়ির মালিকের একটা পাইকারি মুদির দোকানে রাজেন এখন কাজ করে, আর টাউনের কাছে একটা ছোট ঘর ভাড়া নিয়ে বউ বাচ্চা নিয়ে থাকে। রাজেনের বউ মৌমিতার বাড়ি জলপাইগুড়ি মণ্ডলঘাটের দিকে। তার বাবা ওখানে বাড়ির সামনে ছোট একটা মুদির দোকান চালায়। বিয়ের আগে মৌমিতা মাঝে সাঝে রাজেনদের পাইকারি দোকান থেকে মাল নিতে আসতো। তখনই মৌমিতার সাথে রাজেনের আলাপ হয়। এরপরে প্রেম, তারপরে বিয়ে। রাজেনের বাবার বাড়ি চালসার জঙ্গলের পাশে। রাজেনের বাড়িতে আছে দাদা রামেল আর বাবা বাঘা। রাজেনের যখন 2 বছর, তখন ওর মা ওদের ছেড়ে অন্য একটা লোকের সাথে পালিয়ে গেছে। তারপর থেকেই রাজেনের বাবা দেশি মদ অথবা হাড়িয়া খেয়ে পড়ে থাকে। এখানকার আদিবাসী লোকজন প্রায় সন্ধ্যের পরে খড়ি জ্বালিয়ে নাচ গান করে, আজও করছে। রাজেন বউ বাচ্চা নিয়ে ওদের সাথে তাল মেলাচ্ছিল। সন্ধ্যেটা ভালোই কাটছিল। এমন সময় রাজেনের ফুপা হরিয়া ছুটে আসে এবং হাঁপাতে হাঁপাতে বলে, বন্ধ কর রে তোরা, নাচ গান বন্ধ কর। এদিকে বাঘ এসেছে, আমি নিজে চোখে দেখে এলাম। হ্যাঁ, তাড়াতাড়ি নিজের ঘরে যা তোরা। সাথে সাথে আদিবাসীরা যে যার ঘরের দিকে ছুটে চলে যায়। রাজেন বউ বাচ্চা নিয়ে দৌড়তে গিয়ে থেমে পড়ে। এরপর হরিয়ার দিকে ঘুরে বলে, ফুফা, মোর দাদাটা যে এখনো কাজের থেকে ফিরে নাই। হরিয়া তখন মাটি তুলে খড়ির আগুন নেভাতে ব্যস্ত। তুই চিন্তা করিস নাই, ও জঙ্গলে ঢুকার আগে খবর পেয়ে যাবে বটে। মু জঙ্গলের লোককে বলে এসেছি, তুই আর দাঁড়াস না, বউ বাচ্চা নিয়ে ঘরে ঢুকে পড় যা। রাজেন আর দাঁড়ায় না, সে তার বউ বাচ্চা নিয়ে ঘরের দিকে চলে যায়। হরিয়া এদিক ওদিক থেকে নরম মাটি তুলে আগুন নেভাতে থাকে। এমন সময় শোনা যায় মৌমিতার চিৎকার, বাঁচাও, কে আছো? বাঁচাও, 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 কে আছো? কেউ আছো তো? বাঁচাও, বাঁচাও, আমার বউটাকে বাঁচাও, বাকি আমার বউটাকে টেনে নিয়ে গেল। হরিয়া কি করবে বুঝতে পারে না। সে একটা জ্বলন্ত কাঠ হাতে তুলে নেয় আর চিৎকার করে বলতে থাকে,
আরে তোরা বেরিয়ে আয় রে, কাস্তে বললাম যা আছে নিয়ে বের হরে। রাজেনের বউটারে মনে হয় বাগে ধরেছে। ফটিক আর অমিত এসেছে নর্থ বেঙ্গল বেড়াতে। সকালের মুক্ত বাতাস উপভোগ করতে করতে জঙ্গলের মাঝখানের রাস্তা থেকে গাড়ি চড়ে এগিয়ে চলেছে তাদের আজকের গন্তব্যস্থান ঝালং। আজকের রাতটা ওখানে কাটিয়ে কালকে যাবে লাভালোলেগাঁও। বুঝলি অমিত, এত জায়গায় গেছি, কিন্তু এই নর্থ বেঙ্গলের ব্যাপারটাই আলাদা। চা বাগান আর জঙ্গল দিয়ে প্রকৃতিটাকে অপূর্ব সাজিয়ে রেখেছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আজ নিজেকে খুব হালকা মনে হচ্ছে, কোনো কাজের দায়িত্ব নেই, একদম নিশ্চিন্ত লাগছে। বলিস না, আগের বারের কথা মনে আছে? এখানে এসে রানীনগরের অপহরণের কেসটা ঘাড়ে চেপে গেছিল। আরে ওখানে আবার কি হলো? সামনের রাস্তার উপরে এত ভিড় কিসের? ফরেস্টের গাড়ি, পুলিশের গাড়ি সব দাঁড়িয়ে আছে দেখছি। ড্রাইভার ভাই, একটু সাইড করুন দেখি। ড্রাইভার গাড়ি সাইড করে। ফটিক গাড়ির দরজা খুলে নামতে গেলে অমিত বলে ওঠে, ফটিক, নামিস না, আবার হয়তো কোনো কেসের দায়িত্ব এসে পড়বে। বলছিস? তবে ছাড়। ফটিক দরজা বন্ধ করে দেয়। এরপর ড্রাইভারকে বলে, চলুন ভাই। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে এগোতে যাবে, ইন্সপেক্টর বাসু এগিয়ে এসে হাত দেখিয়ে গাড়িটাকে থামতে বলে। দাঁড়াও। এই সেরেছে, এ তো ইন্সপেক্টর রজত বাসু। ড্রাইভার গাড়ি থামায়। অমিত বাসুকে দেখে মাথা নিচু করে সিটের নিচে কিছু খোঁজার ভান করতে থাকে। ফটিকও মাথা নিচু করে নেয়, যেন সেও অমিতকে জিনিস খুঁজতে হেল্প করছে। এমন সময় বাসুবাবু গাড়ির জানালা থেকে মুখ ঢুকিয়ে বলে, পেয়েছেন? না, কোথায় যে পড়ল। ছেড়ে দিন, 1 টাকা 2 টাকার কয়েনের জন্য এত পরিশ্রম না করলেও চলবে। ফটিকবাবু, আপনারও পয়সা পড়েছে নাকি? না না, অমিতেরই। আরে বাসুবাবু যে, আপনি এখানে? আপনি কি আমাদের একটু শান্তিতে ঘুরতেও আসতে দেবেন না? সত্যি, এরপরে তো আপনার জন্য নর্থ বেঙ্গলে আসাটাই বন্ধ করে দিতে হবে। হয়েছে, দুজনে মিলে অনেক নাটক করেছেন, এবার নেমে আসুন তো দেখি। এখানে একটা মার্ডার হয়েছে, অবশ্য মৃত ব্যক্তির স্বামী বলছে বাঘে মেরেছে। সে তো বুঝলাম, কিন্তু আমরা হলাম নিখোঁজ সন্ধানী। এই মার্ডার অথবা বাঘে মেরেছে, এই ব্যাপারে আমরা কি করব? সেটা পরের কথা, আগে আপনারা নামুন। বুঝলাম, চল অমিত। এই বলে ফটিক নামে, সাথে অমিত। হ্যাঁ, এবার বলুন আমাদের কি করতে হবে? এখানে একটা বউ মার্ডার হয়েছে, অবশ্য বউটার হাজব্যান্ড বলছে বাঘে মেরেছে, কিন্তু ফরেস্ট অফিসারের কথায় বাঘ নাকি এইভাবে মারে না। লাশটা একবার দেখা যাবে? নিশ্চয়ই, আসুন আমার সাথে। ফটিক ইন্সপেক্টর বাসুর সাথে এগিয়ে যায়। অমিত নিজ মনে বলে ওঠে, হয়ে গেল। একটা লাল ছাপা শাড়ি দিয়ে মৌমিতার লাশটা আপার মস্তক ঢাকা। রাজের লাশের পায়ের কাছে মাটিতে বসে মাথা নিচু করে গঙিয়ে কেঁদে চলেছে। তার পেছনে একটা ঘুমন্ত বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে রাজেনের দাদা রামেল। আশেপাশে আদিবাসী পুরুষ, মহিলা এবং বাচ্চারা দাঁড়িয়ে। পুলিশ এবং ফরেস্টের লোকজনেরা জঙ্গলের এদিক ওদিক কিছু খুঁজে বেড়াচ্ছে, সম্ভবত বাঘের পায়ের ছাপ অথবা মার্ডার করার হাতিয়ার। ইন্সপেক্টর বাসুর সাথে ফটিক ও অমিত এগিয়ে এসে লাশের কাছে দাঁড়ায়। বাসু একজন কনস্টেবলকে লাশের ওপর থেকে কাপড় সরাতে বলে। ফটিক দেখে লাশটা রক্তে ভিজে গেছে। এখন অবশ্য রক্তগুলো প্রায় শুকিয়ে কালচে হয়ে রয়েছে। ফটিক ইন্সপেক্টর বাসুকে বলে, আমি জানি আপনার লোকেরা লাশের ছবি তুলবে বা তুলেছে, তবু যদি অনুমতি দেন আমি আমার মোবাইল দিয়ে কয়েকটা ছবি তুলতে পারি। নিশ্চয়ই, তুলুন না। ফটিক তার মোবাইলে ঘুরিয়ে ফিরিয়ে নানান অ্যাঙ্গেলে লাশের কিছু ফটো তোলে। এরপর রাজেনকে দেখিয়ে বাসুকে জিজ্ঞাসা করে, উনি নিশ্চয়ই এই মহিলার হাজব্যান্ড? হ্যাঁ,
ওর নাম রাজেন। রাজেন ভাই, আপনার মুখটা তুলে একবার আমার দিকে তাকাবেন। রাজেন গুঙিয়ে কাঁদতে কাঁদতে ফটিকের দিকে তাকায়। ফটিক তার ফটো তুলে নেয়। এরপর রাজেনের দাদাসহ আশেপাশে দাঁড়ানো লোকজনের কয়েকটা ফটো তোলে। তারপর বাসুকে বলে, চলুন। বাসু কনস্টেবল ভদ্রলোককে বলে, লাশটা ঢেকে দিন। বাসু ফটিকের সাথে রাস্তার দিকে এগোতে থাকে, সাথে অমিত। কিছু বুঝলে? ফটিক বাসুর কথার উত্তর না দিয়ে শটাং ঘুরে রাজেনের দিকে তাকায়। রাজেন তখন কান্না থামিয়ে ফটিকদের দিকে তাকিয়ে আছে। ফটিকের চোখে চোখ পড়তেই রাজেন তার চোখ নামিয়ে আবার গুঙিয়ে কাঁদতে শুরু করে। ফটিক ঘুরে আবার রাস্তার দিকে পা বাড়ায়। বাসু জিজ্ঞাসা করে, লাশ দেখে আপনাদের কি মনে হলো? বাঘে মেরেছে না মার্ডার? ফরেস্ট অফিসার ঠিকই বলেছে, মহিলাকে বাঘে মারেনি। কোনো ব্যক্তি মার্ডার করে বাঘের গাড়ে দোষ চাপাতে চাইছে। কিন্তু মহিলার হাজব্যান্ড বলছে যে সে নিজের চোখে দেখেছে যে তার বউকে বাঘ মেরেছে। হতে পারে, সবসময় চোখে দেখা আন্দাজ যে সঠিক হবে সেটা তো বলা যায় না। বাকিটা দেখুন, পোস্টমর্টেম রিপোর্ট কি আসে। যাই হোক, আপনি আপনার মতো এগুন। কিছুদিন তো নর্থ বেঙ্গলে আছি, নিশ্চয়ই কথা বা দেখা হবে। আপনাদের কাছ থেকে কি এই ব্যাপারে কোনো আশা রাখতে পারি? আশাই তো মানুষের শক্তি অর্জন করায়, আপনিও রাখুন। আর আপনি যখন জানেন আমরা এখানে আছি, এত সহজে কি শান্তিতে ঘুরতে দেবেন? এটা ঠিক বলেছেন। ফটিকরা পৌঁছয় ঝালংয়ে। ওখানে যেই রিসর্টে উঠেছে সেটা বলতে গেলে একটা আইল্যান্ড। পিছনে ভুটানের পাহাড়, ডান দিক থেকে অনবরত বয়ে চলেছে কাচের মতন পরিষ্কার নদীর জল। ওই নদীর থেকে একটা খাল চলে গেছে রিসর্টের সামনে থেকে। অতএব রিসর্টে প্রবেশ করতে গেলে একটা লোহার কালভার্ট পেরিয়ে আসতে হবে। রিসর্টটায় একতলা দুতলা দু রকমের বেশ কিছু কটেজ আছে। সব মিলিয়ে জায়গাটা বেশ মনোরম। ফটিকরা দুপুরের খাওয়া সেরে ঘণ্টাখানিক ঘুমিয়ে নেয়। এরপরে পায়ে হেঁটে কাছাকাছি ঘুরে যখন রিসর্টের কাছে ফিরে আসে, তখন রিসর্টের ওনার প্রেম খোলা জিপে করে দেশি ও ব্রয়লার মুরগি সহ চাল ডাল নুন তেল মানে দরকারি খাদ্যবস্তু নিয়ে লোহার কালভার্টের সামনে এসে জিপ থামায়। এরপরে জিপের ড্রাইভিং সিট থেকে নেমে ফটিকদের দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, ঘুরতে গেছিলেন? হ্যাঁ। পিকনিক স্পটের দিকে যাননি তো? ওখানে বিকেলের দিকে মাঝে সাঝে জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসে। না না, অত দূরে যাইনি। এই বাজারগুলি নিশ্চয়ই শিলিগুড়ি থেকে নিয়ে এলেন? না, আজ আর শিলিগুড়ি যাইনি। কালিম্পংয়ে একটা কাজ ছিল, কাজ সেরে ওখান থেকেই বাজারগুলো করে ফেললাম। তা আজ ক্যাম্প ফায়ার হবে নাকি? আপনার অন্যান্য ভোটাররা যদি রাজি থাকে আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে, দেখছি ভোটারদের জিজ্ঞাসা করে। এই বলে প্রেম গলা হাঁকিয়ে রিসর্টের কাজের ছেলেদের ডাকে, রাজু, থাপা, এদিকে আয়, মালগুলো নিয়ে যা। রাজু ছুটে আসে। পিছনে আর একটা ছেলে থাপা। প্রেম ছেলে দুটোকে নিয়ে গাড়ি থেকে জিনিসগুলো নামাতে শুরু করে। এরপরে প্রায় 7-8 ইঞ্চি বাঁকানো আঙুলের মতন 3টে সরু লোহার রডে একটা হ্যান্ডেল লাগানো জিনিস বার করে। অনেকটা দেখে মনে হয় মানুষের কবজিতে 3টে লম্বা আঙুল বাঁকিয়ে রেখেছে। প্রেম জিনিসটা রাজুর হাতে দিয়ে বলে, এটা ধর, এবার হারালে তো স্যালারি থেকে টাকা কেটে নেব। জিনিসটা দেখে ফটিকের মাথায় যেন কিছু ঝিলিক মেরে ওঠে। সে প্রেমকে জিজ্ঞাসা করে, এই জিনিসটা কি? এটার নাম খেকড়া, অনেকে অবশ্য ত্রিফলা বলে। গাছের গোড়ার মাটি খুঁড়তে কাজে লাগে। ফটিক কিছু ভাবে, তারপরে প্রেমকে বলে, আমরা ভিতরে আছি, ক্যাম্প ফায়ার হলে জানাবেন। শিওর স্যার। বোর্ডাররা সবাই রাজি হওয়াতে রাতে ক্যাম্প ফায়ার হয়। লোহার শিকে ঝুলিয়ে আগুনের তাপে মুরগির রোস্ট হতে থাকে, সাথে মিউজিকের তালে তাল মিলিয়ে চলতে থাকে ডান্স। কেউ কেউ আবার একটু বেশি ড্রিঙ্কস করে বেসামাল হয়ে পড়েছে। সব মিলিয়ে বলা যায় প্রোগ্রাম জমজমাট। ফটিক ও অমিত
খুব এনজয় করে। অমিত ড্রিঙ্কস করতে করতে বলে, এইবার মনে হচ্ছে কাজ বাজ ছেড়ে স্বাধীনভাবে ঘুরতে এসেছি। সে তো ঠিক আছে, কিন্তু বেশি খাস না, কাল আবার লাভায় যেতে হবে। যাব, মাল খেলে কি লাভায় যেতে পারবো না? তোর গ্লাসটা তো খালি হয়ে রয়েছে। হ্যাঁ রে, আমি বানিয়ে দিচ্ছি। এই বলে অমিত পাশে রাখা বোতল তুলে ফটিকের গ্লাসে মদ ঢেলে দেয়। ব্যাস ব্যাস, আর দিস না। ওকে, এই নে, চিয়ার্স। তোর কিন্তু চড়ে গেছে। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চাই চলে। প্রোগ্রাম শেষ হয় রাত 11টা নাগাদ। অমিত ও ফটিক নিজেদের একতলা কটেজে ফিরে আসে। অমিত বিছানায় শোবার সাথে সাথে নাক ডেকে ঘুমোতে শুরু করে। ফটিকের মাথায় যেন কিছু ঘুরছে, তাই সে বিছানায় না উঠে বাইরে বেরিয়ে এসে বারান্দায় চেয়ারে বসে। এরপরে মোবাইল থেকে সকালে তোলা লাশের ফটোগুলো জুম করে ভালোভাবে দেখতে থাকে। তারপর বাইরের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে কিছু ভাবে। হঠাৎ তার মনে পড়ে তাদের দিকে তাকিয়ে থাকা রাজেনের মুখখানা। তার দৃষ্টিতে কিছু একটা ছিল, রাগ না ভয় সেটা স্পষ্ট বোঝা যায়নি। ফটিক আর বেশিক্ষণ বাইরে বসে থাকে না, ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় উঠে মোবাইল বালিশের পাশে রেখে শুয়ে পড়ে। এখন সকাল প্রায় 10টা। ফটিকের বালিশের পাশে রাখা ফোনটা বেজে ওঠে। ফটিকের ঘুম ভেঙে যায়। সে ফোন রিসিভ করে বলে, হ্যালো। ফোনের ওপার থেকে ইন্সপেক্টর বাসুর গলা শোনা যায়। গুড মর্নিং। গুড মর্নিং। মনে হচ্ছে ফটিকবাবুর ঘুম ভাঙালাম। গত রাতে শুতে একটু দেরি হয়ে গেছিল। যাই হোক, বলুন কি খবর? আসামি ধরা পড়ল? তার মানে ফটিকবাবু বুঝতে পেরেছে যে ওটা মার্ডার কেস? না না, ওরকম কিছু না। আপনি বলেছিলেন সেটাই মাথায় রেখেছিলাম। পোস্টমর্টমের রিপোর্ট এসে গেছে, কোনো বাঘে মারেনি। ধারালো 3টে লোহার রডের মতো কোনো অস্ত্র দিয়ে মহিলাকে মারা হয়েছে। মেয়েটার স্বামীকে কাস্টাডিতে নিয়েছি। আদালত 14 দিনের জন্য পুলিশের হেফাজতে দিয়েছে। ও, তা দেখুন জিজ্ঞাসাবাদ করে, যদি স্বীকার করাতে পারেন। আচ্ছা, বউটাও কি আদিবাসী ছিল? হ্যাঁ, মহিলার বাবা একটা চা বাগানের শ্রমিক ছিল। পরে কাজ ছেড়ে এসে জলপাইগুড়ির মণ্ডলঘাটের কাছে একটা জমি কিনে বাড়ি করে। এখন বাড়ির সামনে একটা ছোটখাটো মুদিখানার দোকান করে চালায়। মেয়ের বাবা মা নিশ্চয়ই এসেছিল, ওরা কি বলছে? মেয়ের বাবা মার বক্তব্য, জামাই তার মেয়েকে খুন করেছে। ঠিক আছে, আপনি আপনার মতন তদন্ত চালিয়ে যান। আজ আমরা লাভাতে যাচ্ছি, পরশু লাভা থেকে ফিরে চেষ্টা করব এই কেসের একটা বিহিত করার। লাভাতে যাওয়ার কি খুব প্রয়োজন আছে? পরে গেলে হতো না? আমরা নর্থ বেঙ্গল এসেছি বলে নিজের দায়িত্ব আমাদের ঘাড়ে দিতে চাইছেন? আমি জানি আপনি একজন বাঘা পুলিশ অফিসার, আপনি নিজেও এই কেসে সমাপ্ত করতে পারেন। যাই হোক, আশা করি পরশু দেখা হবে। ফটিকরা ঝালংয়ের রিসর্টে চেক আউট করে লাভার দিকে রওনা দেয়। অমিত ও ফটিক গাড়ির জানালা থেকে প্রকৃতি উপভোগ করছে। এক সময় অমিত ফটিককে বলে, হবে ময়নাতদন্তের রিপোর্ট এসে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি রিপোর্ট আসলো কি করে? তার মানে ঘুমোবার ভান করে সব কথাই শুনেছিস? অমিত চুপ থাকে। ফটিক বলে, রিপোর্ট আসবে না কেন? গতকাল সকালে লাশ পাঠিয়েছে। একটা পোস্টমর্টেম করে রিপোর্ট লেখার জন্য সারাদিন পাওয়া মানে অনেকটা। তাছাড়া পুলিশ যদি মনে করে কাজ করবে, তবে এইটুকু করা কোনো অসম্ভবই না। তবে তুই কেসটাকে নিয়ে ভাবছিস? দেখ, আমরা তো আর ডিটেকটিভ না। হ্যাঁ, কেউ হারিয়ে গেলে তাকে নয় খুঁজে আনার চেষ্টা করতাম। তোর যদি ইচ্ছে হয় আমিও ব্যাপারটাকে নিয়ে ভাবতে পারি। তবে হ্যাঁ, আমাদের নর্থ বেঙ্গল ঘোরার শিডিউল কমপ্লিট হওয়ার পরে। ঠিক আছে, তবে আগে ভালো করে ঘুরে নি, পরে ব্যাপারটা নিয়ে ভাবা যাবে। এবার কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্যাকেটটা গায়ে চড়িয়ে নি, কি বল? পুলিশ স্টেশনের লকআপে ইন্সপেক্টর বাসু রাজেনকে ভয় দেখিয়ে কথা বার করার চেষ্টা করছে, আর রাজেন একই কথা বারবার বলে চলেছে। আমি কিছু করি নাই,
আপনি বিশ্বাস করুন, ওকে বাঘে মেরেছে। তুই কি আমার সাথে আর কি মারছিস? বাঘে মারার মানুষের মারার মধ্যে পার্থক্য কি আমি বুঝি না? বিশ্বাস করুন স্যার, ওকে বাঘে মেরেছে। আমি আমার মিসেসকে খুব ভালোবাসতাম, আমি কেন ওকে মারবো? বিনয়, আপনি দেখুন, মনে হচ্ছে লাঠির ঘা না খেলে মুখ খুলবে না। আমি একটু বাইরে থেকে আসছি। এই বলে ইন্সপেক্টর বাসু লকআপ থেকে বেরিয়ে থানার বাইরে এসে পকেট থেকে সিগারেট বার করে ধরাতে যাবে, এমন সময় রাজেনের বাচ্চা কোলে সহ হরিয়া বাসুর পিছনে এসে দাঁড়ায়, বলে, বাবু, ও রাজেন কিছু করে নাই গো, উড়ে উড়ে ছেড়ে দিন। বাসু সিগারেট না জ্বালিয়ে পেছনে ঘোরে। এ কি, তুমি এখনো এখানে? তোমাকে তো বললাম না চলে যেতে। রোজ রোজ এখানে এসে কোনো লাভ হবে না। ওর এইটুকু বাচ্চাটারে আমি আর সামলাতে পারছি না বাবু, ওকে ছেড়ে দিন। বাচ্চাকে তো রাজেনের মালিকরা নিয়ে যেতে চেয়েছিল, ওনাদের দাওনি কেন? ওই রাজেন বারণ করলো। যেদিন কোর্টে তুললেন সেদিন আমি রাজেনকে জিজ্ঞেস করলাম, ও বলল আমার মতন আমার বাচ্চাটারে বাবা মা ছাড়া ও মানুষ হতে দিবে না, ওকে তাই আমি মানুষ করব। তাই তো ওকে উনাদের কাছে দিলাম না। রাজেনকে ছেড়ে দিন বাবু, না হলে এই বাচ্চা সামলাতে গিয়ে আমার কাজের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। বাচ্চাটাকে রাজেনের দাদার কাছে দিয়ে দাও। তুমি কেন শুধু শুধু কাজ বন্ধ করছো? রাম্মেলকেও বলেছিলাম, ও বলল ওকে রোজ কাজে যেতে হবে। একদিন যদি কাজ বন্ধ করে মালিক ওকে কাজ থেকে তাইরে দেবে। রামেল কোথায় কাজ করে? ওই ময়নাগুড়ির একটা কাঠ মিলে। এই সময় পুলিশ স্টেশনের সামনে ফটিকদের গাড়ি এসে থামে। বাসু তাকায়, দেখে ফটিক ও অমিত গাড়ি থেকে নেমে তার দিকে এগিয়ে আসছে। ফটিকবাবুদের লাভা ঘোরা হলো? হ্যাঁ, ঘুরে এলাম, দারুণ জায়গা। বাবু, রাজেনকে ছেড়ে দিন না। বাসু এবার খুব বিরক্ত হলো। সে একটু রেগে গিয়ে বলল, কি এক কথা বারবার বলছো? যাও, বিরক্ত করো না। হরিয়া মুখটা নিচু করে চলে যায়। ফটিক জিজ্ঞাসা করে, লোকটা কে? রাজেনের পাড়া তো ফুফা। ও হ্যাঁ, সেদিন মনে হয় মেয়েটার লাশ দেখার সময় লোকটাকে দেখেছিলাম। তা এদিকে কিছু এগোলো? না, বেটা কিছুতেই মুখ খুলছে না। বিনয়কে দায়িত্ব দিয়ে এসছি, দেখি যদি কিছু জানতে পারো। রাজেনকে যারা মানুষ করেছে তাদের সাথে কথা হয়েছে? রাজেনকে অ্যারেস্ট করার পর ভদ্রলোক একজন অ্যাডভোকেটকে সঙ্গে নিয়ে থানায় এসেছিল, তখন কথা হল। তাছাড়া রাজেনকে যেদিন কোর্টে তুলেছিলাম সেদিনও উনি ছিল। ভদ্রলোকদের বাড়ির অ্যাড্রেসটা পাওয়া যাবে? তবে একবার মিট করে আসতাম। হ্যাঁ, একটা কাগজে ডিটেলস লিখে দিচ্ছি, ঘুরে আসুন, দেখুন যদি খুনের মোটিভ জানতে পারেন। আপনি তো দেখছি 100% শিওর হয়ে গেছেন যে রাজেনই ওর বউকে খুন করেছে। শিওর আর হতে পারছি কোথায়, এখনো অবধি কোনো প্রমাণ হাতে নেই। দেখা যাক, অ্যাড্রেসটা দিন। ফটিকরা প্রথমে রাজেনের মালিক প্রদীপ রায়ের বাড়ি যায়। ওখান থেকে খবর পায় উনি দোকানে আছেন, দিনবাজারে ওনার দোকান। ফটিকরা গিয়ে নিজেদের পরিচয় দিয়ে প্রদীপবাবুর সাথে আলাপ করতেই প্রদীপবাবু তার গোডাউনে নিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গা দেখে চেয়ারে বসতে দেয়। এরপরে তার একটা দোকানের ছেলেকে 3টে চা আনতে বলে নিজেও চেয়ারে বসে। বলুন, আপনাদের জন্য আমি কি করতে পারি? শুনেছি রাজেন আপনার বাড়িতেই মানুষ হয়েছে। হ্যাঁ, রাজেনের যখন 10 বছর বয়স তখন একজন ড্রাইভার রাজেনকে আমাদের কাছে দিয়ে যায়। ছেলেটা পড়াশোনায় খুব ভালো। আমাদের ছেলে যে স্কুলে পড়তো সেই স্কুলেই রাজেনের অ্যাডমিশন করিয়েছিলাম। হাই সেকেন্ডারি অবধি পড়ে কি মনে হলো, বললো আর পড়বো না। কত করে বোঝালাম পড়াশোনা ছাড়িস না, শুনলো না। পড়াশোনার ডাটা চুকিয়ে দোকানে আসতে শুরু করলো। যেই মেয়েটার সাথে ওর বিয়ে হয়েছে তাকে কি আপনারাই ঠিক করে দিয়েছিলেন? সেই সুযোগ আর পেলাম কোথায়? একদিন এসে জানালো ও বিয়ে করে নিয়েছে। আমার মিসেস প্রচণ্ড রেগে গেল। আসলে পাপিয়া ওকে নিজের ছেলের মতন মানুষ করেছে। ওর ইচ্ছে ছিল দেখে শুনে একটা ভালো ঘরে বিয়ে দেব। রাজেন যাকে বিয়ে করেছিল মেয়েটা কেমন ছিল? দেখে শুনে তো খারাপ মনে হয়নি, কিন্তু আমার মনে হয়
রাজেন যে কালচারে মানুষ হয়েছে, মেয়েটার সাথে অ্যাডজাস্ট করতে হয়তো ওর একটু অসুবিধা হচ্ছিল। এই রকম মনে হওয়ার কারণ? বিয়ের পরে মেয়েটাকে আমরা কয়েকবার দেখেছি, কারণ বিয়ে করার পরে রাজেন মৌমিতাকে নিয়ে ঘর ভাড়া করে সংসার পেতেছিল। যখন আমরা মৌমিতার সাথে আর বাচ্চাটার অন্নপ্রাশনের সময় গেছিলাম, দুবারই আমাদের পরিবেশ ভালো লাগেনি। শুভ অনুষ্ঠানে মোদের আসর, অন্নপ্রাশনের দিন তো একটা ছেলে মদ খেয়ে নেশা করে মৌমিতা আর ওর বাবা মাকে খুব গালাগালি করছিল, মার্ডার করার ধমকি অব্দি দেয়। বলছিল মৌমিতার সাথে নাকি তার বিয়ে হওয়ার কথা ছিল, মৌমিতার বাবা মা নাকি জমি বাড়ি তার টাকায় করেছে। যেই ছেলেটা নেশা করে এই কথাগুলো বলছিল তার নাম জানা আছে? মৌমিতার মা ছেলেটাকে স্বপন নাম ধরে চুপ করাবার চেষ্টা করছিল। ও আচ্ছা, একটা কথা বলুন তো, রাজেন কেমন ছেলে? খুব ভালো। একটা ভালো মানুষের মধ্যে যেসব লক্ষণ থাকা দরকার ওর মধ্যে সব লক্ষণই আছে। সহযোগিতা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই বলে ফটিক এবং অমিত উঠে দাঁড়ায়। প্রদীপবাবু উঠে দাঁড়িয়ে বলেন, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। মৌমিতা যদি সত্যি খুন হয়ে থাকে আর তার যদি আসল খুনিকে ধরে রাজেনকে আপনারা নির্দোষ প্রমাণ করতে পারেন, তবে আপনারা যা পারিশ্রমিক চাইবেন আমি দেব। তার মানে আপনি শিওর যে রাজেন খুন করেনি? আমার সম্পূর্ণ বিশ্বাস আছে রাজেন কাউকে খুন করতে পারে না। দেখা যাক, সত্যিবার করার পরেই নয় পারিশ্রমিকের অ্যামাউন্ট নিয়ে আলোচনা করব। ফটিকরা দিনবাজার থেকে বেরিয়ে নিজেদের গাড়িতে উঠে ইন্সপেক্টর বাসুকে ফোন করে বলে মৌমিতার বাপের বাড়ির এলাকা থেকে স্বপনের খোঁজ করে তাকে থানায় তুলে আনতে। এরপরে ফটিকরা একটা হোটেলে ওঠে এবং লাঞ্চ করে ভাত ঘুম দেয়। সন্ধে হয়। ফটিকরা ঘুম থেকে উঠে চায়ের অর্ডার দেবে, এমন সময় ফটিকের মোবাইলে ইন্সপেক্টর বাসুর ফোন আসে। ফটিক স্পিকার অন করে। বলুন বাসুবাবু। স্বপনবাবুকে ধরে এনেছি, আসবেন নাকি? গাড়ি পাঠাবো? আজ আর যাব না, ভাবছি কাল সকালে আপনাকে নিয়ে রাজেনের বাবার বাড়িতে যাব, তখনই নয় সব শুনে নেব। সরি, আজ আপনাদের হোটেলে আরাম করতে দিতে পারছি না। বন্যা এসেছে, যখন শুনেছে আপনারা এখানে, রাতে ভোজনের ব্যবস্থা করে ফেলেছে। সে কি করে হয়, হঠাৎ করে নিমন্ত্রণ? শুধু নিমন্ত্রণ নয়, আজকে রাতটাও আপনারা বন্দি। বন্যা বলেছে ডিনার সেরে আজ রাতে আপনারা আমাদের বাড়িতে থাকছেন, কাল জঙ্গল সাফারি করার পর আপনাদের ছুটি। আপনি বউয়ের হুকুম মানবেন এটা স্বাভাবিক, কিন্তু আমাদের আপনার বউয়ের হুকুম মানতে হবে এটা ঠিক না। হুকুমটা মানা ভালো, আপনাদের ডাক্তার বোন, কোনো সময় পেশেন্ট হয়ে হাতে পড়লে তখন কিন্তু বদলা নিয়ে নেবে। ঠিক আছে, গাড়ি পাঠান। ও দাঁড়ান, অমিতকে জিজ্ঞাসা করি ও যাবে কিনা। আজ একটু অবেলায় লাঞ্চ করেছে, মাঝে মাঝে ও অবেলায় খেলে আর রাতে কিছু খায় না। অমিত সাথে সাথে মোবাইলের স্পিকারের সামনে মুখ এনে বলে, আজ ফটিকের মুডটা ভালো আছে, মনে হচ্ছে সুরার ব্যবস্থা একটু জোরদার রাখতে হবে। তাই তো দেখছি। ঠিক আছে, চলে আসুন, গাড়ি পাঠাচ্ছি। হ্যাঁ। ইন্সপেক্টর বাসু স্বপনকে পুলিশ স্টেশনের একটা ঘরে বসিয়ে জেরা করতে থাকে। ফটিক ও অমিত বাসুর পাশে চেয়ারে বসে। মৌমিতার সাথে আমার অনেক বছরের ভালোবাসা। আমি যখন বাগান থেকে চা পাতা কিনতে যেতাম, তখনই মৌমিতার সাথে আমার আলাপ হয়েছিল। শুনেছি তুমি নাকি ওদেরকে মন্ডল ঘাটে নিয়ে এসে জমি কিনে বাড়ি করে দিয়েছো। ঠিকই শুনেছেন, জমি কিনে দেওয়া থেকে ঘর বানাবার টাকা সবই আমি দিয়েছিলাম। কেন? আমরা প্রায় তিস্তা বাঁধে দেখা করতাম। একদিন মৌমিতা এসে বলে ওর বিয়ে নাকি কোনো বড় লোকের সাথে ঠিক করেছে।
সে নাকি বলেছে ওর বাবাকে জমি কিনে ঘর করে দেবে। তখনই আমার মাথাটা গরম হয়ে গেল। আমি বললাম আমি সব করে দেব, তবু ওকে অন্য কোনো পুরুষের হতে দেব না। ওই বড় লোকটা কি রাজেন ছিল? ধুর, কোনো বড় লোক ওকে বিয়ে করতে চায়নি। আমাকে মিথ্যা কথা বলে আমার থেকে টাকা হাতিয়েছে। আর আমি সারা এত বোকা, সব জানার পরেও ওদের ক্ষমা করে দিলাম। আর ওর বাবার যখন অ্যাক্সিডেন্টে পা গেল, তখন আবার টাকা পয়সা দিয়ে হেল্প করলাম। একটা দোকানও করে দিলাম, যাতে সংসার চালাতে কোনো অসুবিধা না হয়। এত কিছু করার পরেও মৌমিতা রাজেনকে বিয়ে করলো কেন? লোভে। ও ভেবেছিল রাজেন যে দোকান চালাতো সেটা রাজেনের বাবার। বিয়ের কিছুদিন পর যখন জানলো দোকানের মালিক ওর নিজের বাবা না, তখন থেকেই তো ঝামেলা শুরু হলো। কেমন ঝামেলা? আমাকে ফোন করে বলল একটা ভিখারিকে বিয়ে করেছি, আমার জীবনটা শেষ হয়ে গেছে, এইসব আর কি। তার মানে বিয়ের পরেও মৌমিতার সাথে তোমার যোগাযোগ ছিল? বেশ কিছুদিন ছিল না। একদিন সদর হাসপাতালের সামনে থেকে গাড়ি নিয়ে ফিরছি, তখন দেখলাম মৌমিতা আর ওর মা টোটো ধরার জন্য দাঁড়িয়ে আছে। মৌমিতার পেট ফোলা দেখে আমার বুঝতে অসুবিধা হলো না যে ওর পেটে বাচ্চা আছে। প্রেম এই থামিয়ে তুলে নিলাম। তারপর থেকে প্রায় রোজিও আমাকে ফোন করতো, আমিও করতাম। সত্যি কথা বলতে কি, পুরনো প্রেমটা যেন আবার নতুন করে জাগিয়ে উঠলো। যখন তোমাকে ফাঁকি দিয়ে রাজেনকে বিয়ে করলো, সেদিন তোমার রাগ হয়নি? হয়েছিল তো। যখন আমার এক বন্ধুর কাছে শুনলাম সেবক মন্দিরে মমিতাকে একটা ছেলের সাথে বিয়ে করে গাড়িতে উঠে চলে যেতে দেখেছে, তখনই আমি আমার কিছু বন্ধুদের নিয়ে ওকে পাগল কুকুরের মতন খুঁজে বেরিয়েছি। সেদিন পেলে হয়তো দুজনকে মার্ডার করে দিতাম। ওদের বাড়ি গিয়ে ওর বাবা মাকেও মারতে গেছিলাম। বলে নাকি মেয়ে বিয়ে করে কোথায় চলে গেছে তারা নাকি জানে না। মমিতার খোঁজ পেলাম মাস 4 বাদে। তখন আমার রাগ ঠান্ডা হয়ে গেছে। নিজের নিয়তি ভেবে মাফ করে দিলাম। তবে এতদিন পরে মারলে কেন? ফটিকের কথা শুনে স্বপন ঘাবড়ে যায়। সে বলে, কি বলছেন স্যার? আমি কেন মমিতাকে মারতে যাব? আমাদের কাছে খবর আছে তুমি মমিতার বাচ্চার অন্নপ্রাশনের দিন ঝামেলা করেছিলে। ওর বাবা মা সহ মমিতাকে মারবার ধমকিও দিয়েছ। না স্যার, মিথ্যে কথা। সেদিন ওরকম একটা অনুষ্ঠান দেখে রাগ হয়েছিল। ভাবছিলাম আজ যদি মমিতার সাথে আমার বিয়ে হতো, আমরা স্বামী স্ত্রী কত আনন্দে বাচ্চাটাকে নিয়ে থাকতাম। সেদিন এই দুঃখে খুব মদ খেয়ে নিয়েছিলাম। তারপরে মাথা গরম করে হয়তো কিছু উল্টো সিধা বলেছিলাম, কিন্তু মমিতাকে আমি মারিনি। আর মারবো কেন? ও তো সংসার ছেড়ে আমার সাথে থাকবে বলেছিল। কি বলে? মৌমিতা সংসার ছেড়ে তোমার কাছে চলে আসবে বলেছিল? হ্যাঁ স্যার, আমরা দুজন নতুন করে সংসার করব ঠিক করেছিলাম। মমিতা তো সেদিন রাজেনের বাড়ি আসতে চাইছিল না। রাজেন বোঝালো, যখন চলেই যাচ্ছ বাচ্চাটাকে নিজের হাতে ওর দাদা আর বাবার হাতে তুলে দিয়ে আসো। তার মানে তোমরা বাচ্চাটাকে নিতে না? নতুন সংসার, নতুন করে সব হতো। কথাটা শুনে বাসুর মাথা গরম হয়ে যায়। সে স্বপনের গালে চড় মারবার জন্য হাত তুলেছিল। তারপরে নিজেকে সামলে নিয়ে কিছুক্ষণ পরে বলে, তুমি কি জানো মৌমিতাকে কে মেরেছে? জানি স্যার, বাঘে মেরেছে। বাসু স্বপনের কথা শুনে হাসে। এরপর হাসি থামিয়ে ফটিকদের বলে, চলুন বাইরে থেকে একটু ফ্রেশ হাওয়া খেয়ে আসি। চলুন। বাসু এবং ফটিকরা চেয়ার ছেড়ে বাইরে যায়। বাসু একজন কনস্টেবলকে বলে স্বপনকে চা আর কিছু খাবার দিতে। ফটিকরা থানার বাইরে খোলা জায়গাটা এসে দাঁড়ায়। বাসু বলে, কি বুঝলেন? দেখুন, আপনি যদি মনে করেন 2 2 4 করে এখনই কনফার্ম হয়ে যেতে পারেন যে খুনটা রাজেন করেছে,
মোটিভও আছে, কারণ যখন রাজেন জানতে পেরেছে যে মৌমিতা তাকে আর তাদের বাচ্চা ছেলে স্বপ্নের সাথে নতুন করে সংসার করতে যাচ্ছে, তখন মৌমিতাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার চিন্তা তো আসতেই পারে। কিন্তু আমার মনে হচ্ছে ঘটনাটা এত ইজি না, এর পেছনে আরও কিছু আছে। তুই কি বলিস অমিত, তোর কি মনে হয়? হতে পারে। আর তাছাড়া রাজিনী যে মৌমিতাকে খুন করেছে এমন প্রমাণও তো বাসুবাবুদের কাছে এখন অবধি নেই। আদালতে প্রমাণ তো করতে হবে যে রাজিনী খুন করেছে। শুধু মোটিভ দিয়ে তো কাউকে শাস্তি দেওয়া যাবে না। তার থেকে বড় কথা, কোনো নির্দোষ শাস্তি পাক এটা আমি কখনোই চাইব না। বাসুবাবু, কাল সকালে রাজেনকে নিয়ে পুলিশ স্টেশনের বাইরে কোথাও বসা যেতে পারে, যেখানে আমি আর অমিত রাজেনকে নিয়ে একটু নিরিবিলিতে কথা বলবো। ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু তার আগে এসপির থেকে একটা পারমিশন নিতে হবে। আর তাছাড়া খুনের সন্দেহ ধরেছি, যদি পালিয়ে যায়। আমার মনে হয় ও পালাবার চেষ্টা করবে না। তবুও আপনার লোকেদের সিভিল ড্রেসে দূরে দাঁড়িয়ে খেয়াল রাখতে বলবেন। ওকে, তাই হবে। কিন্তু স্বপনকে এখন কি করব? মনে হয় না ওকে আটকে রেখে কোনো লাভ আছে। তবুও আপনার যেটা মনে হবে সেটাই করবেন। কিন্তু স্বপনকে ধোয়া তুলসী পাতা ভেবে ছেড়ে দিলে হবে না। ওর পেছনে লোক লাগিয়ে রাখুন। এটা আমারও মনে হয়েছে। লোকে আজকাল 10-20 হাজার টাকার জন্য মার্ডার করে দিচ্ছে, আর ওর তো অর্থ মেয়ে দুটোই হাতছাড়া হয়েছে। ওকে সন্দেহের ঊর্ধ্বে রাখলে হবে না। চলুন, বড্ড খিদে পেয়েছে, এবার আপনার বাড়ির দিকে যাওয়া যাক। চলুন, তার আগে স্বপনকে ছেড়ে দিতে বলে আসি। সেই রাতে পর্ণা ও বাসুর সাথে হইচই করে আড্ডা মেরে ভালো সময় কাটে ফটিকদের। এরপরে রাতের খাওয়া সেরে শুতে শুতে ফটিকদের বেশ রাত হয়। ফটিকের ঘুম আসছে না। সে স্বপনের বলা কথাগুলো ভাবতে থাকে। বারবার মনের পর্দায় ভেসে ওঠে মৌমিতার ডেড বডি সহ রাজেনের তাকিয়ে থাকা মুখটা। ফটিক বেশ অনেক রাত অবধি ভাবে, তারপর কখন যেন নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে। ভোরবেলা বাসু, পর্ণা এবং ফটিকরা হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারি করে। বাসু ফরেস্ট অফিসারকে বলে আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। সাফারি শেষ করে সবাই মিলে বাসুর বাড়ি ফিরে আসে এবং পর্ণার হাতের তৈরি জলখাবার খেয়ে ফটিকরা বাসুর সাথে বেরিয়ে পড়ে। বাসু পুলিশ স্টেশনে পৌঁছে ফটিকদের বলে, আপনারা দুজন রাজেনের বাবার বাড়ি থেকে ঘুরে আসুন। আমি ততক্ষণ এসপির সাথে কথা বলে রাজেনকে আপনাদের সাথে পুলিশ স্টেশনের বাইরে মিট করানোর পারমিশনটা করে রাখছি। ওকে, তাই হোক। ফটিকরা ইন্সপেক্টর বাসুর দেওয়া একটা গাড়ি নিয়ে পৌঁছয় রাজেনদের বাড়ির জঙ্গলের সামনে মেন রাস্তায়। দেখে হরিয়া শিশুটাকে কোলে নিয়ে বেশ কিছু আদিবাসী মহিলা এবং বাচ্চাদের সাথে দাঁড়িয়ে আছে। জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছে থালা, বাসন আর টিন বাজাবার আওয়াজ। সাথে শোনা যাচ্ছে হাতিদের ডাক। ফটিকরা গাড়ি থেকে নেমে হরিয়ার কাছে এগিয়ে আসে। কি হয়েছে? সকাল থেকে হাতিরা খুব অত্যাচার করছে, আমাদের কতগুলো ঘর ভেঙে দিল গো। তুমি তো কাল রাজেনকে ছাড়াতে থানায় গেছিলে, তাই না? হ্যাঁ বাবু, আপনারা কি পুলিশের লোক? না, আমরা রাজেনের মালিক প্রদীপবাবুর লোক। প্রদীপবাবু আমাদের দায়িত্ব দিয়েছে রাজেনকে পুলিশের হাত থেকে ছাড়াবার জন্যে। আচ্ছা, তুমি রাজেনের কে হও? রক্তের কেউ না, রাজেন আমারে ফুফা বলে ডাকে। আমি রাজেনকে ছোটবেলায় প্রদীপ বাবুদের কাছে দিয়ে এসেছিলাম। ও, তুমি সেই ড্রাইভার? হ্যাঁ, জি হ্যাঁ, আমি গাড়ি চালাই। তোমার নাম কি যেন? আগে হরিয়া। দেখো হরিয়া, একমাত্র আমরাই আছি যারা পুলিশের হাত থেকে রাজেনকে বাঁচিয়ে আনতে পারবো। আর তার জন্য রাজেনের সম্বন্ধে আমাদের সব কিছু জানা প্রয়োজন। তুমি আমাদের হেল্প করতে পারবে? নিশ্চয়ই পারবো, বলুন কি জানতে চান। রাজেনের ছোট থেকে বড় হওয়া অবধি সব ঘটনা। ঠিক আছে, চলুন আমরা ও পারে ফরেস্টের গুমটিটাতে গিয়া বসি।
ফটিকরা রাস্তার ওপারে জঙ্গলের মধ্যে হরিয়ার সাথে চলে যায়। ওখানে 8-10 ইঞ্চি মোটা একটা গাছের কাণ্ড লাগিয়ে বর্ডার করা আছে, যাতে সাধারণ লোক গাড়ি নিয়ে জঙ্গলে প্রবেশ করতে না পারে। তার পাশে পাহারা দেওয়ার জন্য ছোট একটা ফাঁকা পড়ে থাকা কাঠের গুমটি। রাজেনের বাচ্চা হরিয়ার কোলে ঘুমিয়ে পড়েছে। তাই দেখে ফটিক হরিয়াকে বলে, তুমি গুমটিটার বেঞ্চে গিয়ে বসো। কিন্তু বাবু, আপনারা? আমাদের নিয়ে চিন্তা করো না, তোমার কোলে বাচ্চা আছে, তুমি বসো। হরিয়া বসে। এবার বলো। রাজেনের তখন 7 বছর, আর রাজেনের দাদা রামেল ওর 8.5। তখন ওদের মা ওদের শাড়ি অন্য একজন পুরুষের সঙ্গে পাইলে যায়। তখন থেকে রাজেনের বাবা বাঘা সব সময় দারু খেতে শুরু করে। রামেল আর রাজন কাঠ কুড়িয়ে টুরিস্টদের কাছ থেকে ভিক্ষা করে কোনো রকমে পেট চালায়। বাঘা মাঝে মাঝে লেবারের কাজে টাউনে যেত, টাকা পয়সা কামিয়ে নিয়ে এসে আবার মদের নেশায় চুর হয়ে পড়ে থাকতো। রাজেন একদিন কাউকে কিচ্ছু না বলে সিকিম চলে যায়। ওখানে একজন দয়ালু লোক ওকে বোর্ডিং এ রেখে লেখাপড়া শিখাবে ঠিক করে। লোকটা রাজেনকে নিয়ে বাঘার কাছে আসে। বাঘাকে বলে বোর্ডিং এর কাগজে সাইন করতে। বাঘা করে না, সেভাবে তার ছেলেকে লোকটা নিয়ে চলে যাবে। রাজেন অনেক কাঁদল, কিন্তু বাঘা শুনল না। লোকটা নিরুপায় হয়ে রাজেনকে ছেড়ে চলে গেল। রামেল তখন কোথায়? ওকে আমি একটা হোটেলের বাগানের কাজে লাগিয়ে দিয়েছিলাম। আসলে চাইল্ড লেবারের প্রবলেমের জন্য বাচ্চাদের কেউ কাজে রাখতে চায় না। কিন্তু বাবু, বাচ্চাগুলোকে তো খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে। আর রাজেনের কি হলো? প্রায় 1 বছর পর মাল বাজারে রাজেনের মায়ের খোঁজ পেলাম। বাঘাকে এসে বললাম। রামেল আর রাজেন শুনল। বাঘা মদের নেশায় কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়ল, আর রামেল কিছু বলল না। শুনে ঘর থেকে বেরিয়ে গেল। বুঝলাম রামেলের ওর মায়ের উপর অভিমান হয়েছে। কিন্তু রাজেনের ইচ্ছা হলো মার সাথে দেখা করার। আমি একদিন টুরিস্ট নিয়ে যাচ্ছিলাম মালবাজারে, ওর মায়ের বাড়ির সামনে রাজেনকে নামাই দিলাম। তারপর ওর মার সাথে দেখা হয়েছিল? হয়েছিল। ও খুব খুশি ছিল, বলল ওর নাকি একটা ভাই হয়েছে। এরপর মাঝে মাঝে নিজেই চলে যেত ওর মার সাথে দেখা করতে। ওর চলতো কি করে? মানে টাকা পয়সা কোথায় পেত? ওই গাড়ি স্ট্যান্ডে গিয়ে গাড়ি মুছতো, আবার কোনো দিন কোনো খাবার হোটেলে বাসন ধুয়ে দিত। আমি মাঝে মাঝে কিছু টাকা পয়সাও দিতাম। ওইভাবেই চলছিল আর কি। একদিন রাজেন ওর মার সাথে দেখা করতে গিয়ে শুনে ওই লোকটাকে ছেড়ে ওর মা আবার অন্য পুরুষের সাথে পাইলে গেছে। ও মাই গড! আর সেই পরের বাচ্চাটা? ওই লোকটার কাছে ছেড়ে চলে গেছে। পৃথিবীতে কত রকমের মানুষ আছে। এরপরে রাজেনের কি হলো? রাজেন আবার দুঃখ পেল। সে সিকিমের ওই দয়ালু লোকটার কাছে চলে গেল। লোকটা ওখানে স্কুল মাস্টার ছিল। নিজের রিস্কে ওকে স্কুলে ভর্তি করি নিজের বাড়িতে রেখে দিল। 2 বছর ওখানে পড়াশোনা করে ভদ্র মানুষের মতন হয়ে উঠল। কিন্তু একদিন ওখানকার প্রশাসন বলল বাবার অনুমতি ছাড়া এখানে ওকে রাখা যাবে না। রাজেন আবার ফিরে এলো। বাবাকে বলল কাগজে সাইন করে দিতে, আবার দিল না। রাজেন কত করে বোঝালো পড়াশোনা শিখে বড় হবে, সে বাড়িতেই ফিরে আসবে, শুনলই না। সে সাইন করছিল না কেন? পড়াশোনা জানে না হয়তো। না বাবু, বাঘা 4 অব্দি পড়েছে। আসলে ওর ভয় ছিল যদি ওর বউয়ের মতন ছেলেরাও ওকে ছাড়ি চলে যায়। বুঝলাম। রাজেনদের জীবনটা সত্যি কঠিন। তারপর কি হলো? রাজেন আবার গাড়ি স্ট্যান্ডে গিয়ে গাড়ি মুছতে শুরু করলো, আর টুরিস্টদের বলতো ওকে তাদের সাথে নিয়ে যেতে। আমার খুব খারাপ লাগতো। আমি তখন
মাল টানার গাড়ি চালাতাম, আর মাঝে মাঝে কলকাতা শিলিগুড়ি থেকে মাল এনে ওই দিন বাজারে এক বড় পাইকারির দোকানে নামিয়ে আসতাম। ওই দোকানের মালিক প্রদীপ দা খুব ভালো মানুষ। ওকে রাজেনের কথা বললাম। সে প্রথমে রাজি হচ্ছিল না, আসলে ওই একই প্রবলেম। বাবা বেঁচে থাকাকালীন তার অনুমতি ছাড়া বাচ্চাকে কি করে নিজের কাছে রাখবে। কিন্তু আমি বোঝালাম অনেক করে, বললাম কিছু হলে সব দায়িত্ব আমার। শেষ অবধি প্রদীপ দা রাজি হলো। সব শোনার পরে বুঝলাম তুমি একজন ভালো মানুষ। এবার সত্যি করে বলো তো, রাজেনের বউ যে রাজেনকে ছেড়ে চলে যেতে চেয়েছে সেটা কি তুমি জানতে? হরিয়া চুপ থাকে। ফটিক বলে, তার মানে তুমি জানতে? রাজেন মাসে একবার ওর বাবাকে টাকা দিতে আসে। আসার সময় মাংস, মাছ, অনেক কিছু সাথে নিয়ে আসে, আর সেইগুলো আমাকেই রান্না করতে হয়। আমার রান্না ওদের দুই ভাইয়ের খুব পছন্দ। গত সপ্তাহে যেদিন টাকা দিতে এলো, ওর মন দেখলাম খুব খারাপ। ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, প্রথমে বলতেই চাইলো না। তারপর ওর বাবার বোতল থেকে মদ খেতে শুরু করলো। যে ছেলে কোনো দিনও মদ সইনি সে মদ খেলো, আর তারপর কাঁদতে কাঁদতে বলল, আমার ভাগ্যটাও তোমার মতন বাবা। তোমাকে তোমার বউ ছেড়ে চলে গেছে, আমাকেও আমার বউ ছেড়ে চলে যাবে। আবার আমার বাচ্চাটার আমাদের দুই ভাইয়ের মতন অবস্থা হবে। আমার বউ চলে গেছে বলে দুঃখে তোমার মতন মদ খেয়ে পড়ে থাকবো, আর আমার ছেলে পেট চালাবার জন্যে ভিক্ষে করবে। কি বলছিস তুই? ঠিকই বলছি ফুফা। মমিতা আমাকে ছেড়ে অন্য একজন ছেলেকে বিয়ে করবে বলছে। আমি নাকি ওর যোগ্য না। ফুফা, এখন আমি কি করব? হ্যাঁ, রাজেন কাঁদতে থাকে। ওর বাবা কিছু বলল না? না, শুধু ছেলের কান্না দেখতে দেখতে তার দু চোখ দিয়ে জল গড়াতে লাগলো। ঠিক করে একটা কথা বলো তো, সেদিনকে কি সত্যি বাঘ এসেছিল? হ্যাঁ বাবু, সেদিন সত্যি আমাদের দিকের জঙ্গলে বাঘ এসেছিল বটে। ফটিক আর অমিত হোটেলে ফিরে দুপুরের খাওয়া সারে। এরপরে অমিত বিছানায় উঠে পড়ে ভাত ঘুম দেবার উদ্দেশ্যে, আর ফটিক ব্যালকনিতে এসে চেয়ারে বসে। ফটিক অমিতকে বিছানায় উঠতে দেখে বলে, ঘুমোস না, 1:45 বাজে, একটু পরেই বেরোতে হবে। ইন্সপেক্টর বাসু একটা রিসর্টের গার্ডেনে রাজেনের সাথে মিট করাবার ব্যবস্থা করেছে। জানি, তুই চিন্তা করিস না, আমি আধা ঘন্টা বাদে উঠে যাব। এদিকায় কেসটা নিয়ে একটু আলোচনা করি। যা আলোচনা হবে রাজেনের সাথে কথা বলে আসার পর। তোর যদি কিছু চিন্তা করতে হয় তুই করতে পারিস। ঠিক আছে, জো হুকুম। এই সময় বেডের পাশে ছোট টেবিলের ওপর রাখা ফটিকের মোবাইল বেজে ওঠে। অমিত বিছানায় গড়িয়ে গিয়ে মোবাইল তুলে বলে, হ্যাঁ বলুন। ঠিক আছে, আসছি। অমিত ফোন কেটে বিছানা থেকে উঠে আসে। চল, বাসুবাবু গাড়ি পাঠাচ্ছে। যা, তোর ভাত ঘুম আর হলো না। আর কি, আনন্দ কর। ফটিকরা পৌঁছয় ইন্সপেক্টর বাসুর ঠিক করা একটা রিসর্টের গার্ডেনে। কিছুক্ষণ অপেক্ষা করার পর বাসু রাজেনকে নিয়ে গার্ডেনে পৌঁছয় এবং ফটিকদের জিম্বায় রাজেনকে রেখে চলে যায়। রিসর্টের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সিভিল ড্রেসের পুলিশরা পাহারায় আছে। রাজেন চুপ করে মাথা নিচু করে ফটিকদের সামনে দাঁড়িয়ে। ফটিক রাজেনের সামনে এগিয়ে আসে, জিজ্ঞাসা করে, কেমন আছো রাজেন? রাজেন উত্তর দেয় না। ফটিক আবার জিজ্ঞাসা করে, আমাদের চিনতে পারছো? রাজেন এবার বলে, সেদিন আপনারা আমার মিসেসের লাশ দেখতে গেছিলেন। ঠিক বলেছ, আমরা তোমার মালিকের সাথে দেখা করতে গিয়েছিলাম।
কেমন আছে ওনারা? খুব একটা ভালো না। তুমি হাজতে আছো, ওনারা কি করে ভালো থাকে? রাজেন চুপ থাকে। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ, পুলিশ যখন তোমাকে মৌমিতার খুনের আসামি ভেবে গ্রেপ্তার করেছে, এত সহজে তোমাকে ছাড়বে না। তখন কি হবে তোমার বাচ্চার? ও আমার কাছে থাকবে, ওকে আমি মানুষ করব। আমার বাবার মতন ওকে আমি উপরওয়ালার নামে ছেড়ে দেব না। কথাগুলো রাজেন একটু উত্তেজিত হয়ে বলে। ফটিক কিছুক্ষণ চুপ থাকে, এরপরে বলে, তার জন্য তো তোমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। সেটা কিভাবে করবে কিছু ভেবেছ? যেটা আমি করিনি সেটার জন্য প্রমাণ করতে হবে কেন? যেদিন আমরা তোমার বউয়ের লাশ দেখতে গিয়েছিলাম, সেদিন তুমি আমাদের দিকে তাকিয়ে কি ভাবছিলে? কিছু না। কিছু তো বটেই। রাজেন চুপ থাকে। ফটিক অমিতের দিকে তাকায়। অমিত এবার বলে, যাই হোক, জানি না তুমি আমাদের কি ভাবছ। আমরা কিন্তু পুলিশের লোক নই, আমরা বলতে পারো ডিটেকটিভ। প্রদীপবাবু তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাদের কাজে লাগিয়েছে। রাজেন অমিতের মুখের দিকে তাকায়। তাকে দেখে মনে হয় অমিতের কথা সে বিশ্বাস করেছে। তুমি স্বপনকে চেনো? রাজেনের মুখ এবার রাগে লাল হয়ে ওঠে, তবুও অমিতের কথার উত্তর দেয় না। মমিতা তো ওর সাথেই চলে যাবে ঠিক করেছিল। রাজেন উত্তর দেয় না। ফটিক বলে, বুঝেছি, তোমার বেঁচে থাকার মোটেও ইচ্ছে নেই। তুমি চাইছো তোমার মৃত্যুদণ্ড হবার পরে তোমার বাচ্চা তোমাদের দু ভাইয়ের মতন অনাথ হয়ে বাঁচুক। তোমরা যেমন ভিক্ষে করে দিন কাটিয়েছ, সেও ওইভাবে দিন কাটাক। থামুন থামুন, আপনাদের কে বললো এসব কথা? আমরা সব জানি। তোমার মা তোমাদের ছোটবেলায় ছেড়ে দিয়ে অন্য লোকের সাথে চলে গেছিল, আর সেই কাজটাই আমার বউ করছিল। এরা কেমন মা, নিজের বাচ্চাকে ছেড়ে আনন্দ পাওয়ার জন্য অন্য পুরুষের সাথে চলে যায়। সব বাচ্চার কাছে হয়তো মা শব্দটা ভগবানের থেকেও বড়, আর আমার কাছে নিজের মা মানে পাষাণ, নির্দয়। মৌমিতাও আমার বাচ্চার সাথে সেটা করতে যাচ্ছিল। কিন্তু কেন? এই কেনর কোনো উত্তর হয় না স্যার। শুনতে চান তো শোনাচ্ছি। আমি হায়ার সেকেন্ডারি অবধি পড়াশোনা করার পর ইচ্ছে হলো লেখাপড়া ছেড়ে বাবার হেল্প করব। বাবা মানে আমার পালন পিতা প্রদীপ রায়, কারণ ওনার নিজের ছেলে পড়াশোনা করতে বিদেশ চলে গেছে, হয়তো ওখানেই চাকরি করবে। আমি যদি এখন থেকে ওনার সাথে না থাকি, হয়তো ভবিষ্যতে ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি বাবাকে মুখে কিছু বললাম না, শুধু বললাম আমার আর পড়াশোনা করার ইচ্ছে নেই। বাবা আমাকে দোকানে নিয়ে যেতে শুরু করলো। 2-3 বছরের মধ্যে ব্যবসার হাল ধরে ফেললাম। একদিন মৌমিতাকে দেখে আমার ভালো লাগলো। ও কিছুদিন ধরে মাল নিতে আমাদের দোকানে আসছিল। মৌমিতার বাবার পায়ে কিছু প্রবলেম হওয়াতে ওর বাবার বদলে ওই তখন ওদের দোকানের জন্যে মাল নিয়ে যেত। একদিন ওর পিছু নিয়ে রাস্তায় ওকে প্রেমের অফার করি। ও একবারে রাজি হয়ে যায়। আমরা লুকিয়ে লুকিয়ে নানান জায়গায় দেখা করতাম। একদিন ও আমাকে ফোন করে বলল শিবক কালী মন্দিরে দেখা করতে। আমি প্রথমে রাজি হচ্ছিলাম না। তখন ও আমাকে বলে, হ্যাঁ খুব দরকার, আজ না এলে হয়তো আর কোনোদিনই আমাদের দেখাই হবে না। কি বলছো তুমি? দেখা কেন হবে না? তাড়াতাড়ি চলে এসো, হাতে কিন্তু সময় খুব কম। আর কিছু টাকা নিয়ে আসবে, এখানে লাগবে। তারপর তুমি গেছিলে? হ্যাঁ, যাওয়ার পরে জানলাম ওর বাবা নাকি কোনো ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলেছে। তাই আজকেই আমাদের বিয়ে করতে হবে। আমি দোনো-মনো করছিলাম। বুঝেছি, তুমি আমাকে ভালোবাসো না। আমার যদি অন্য কোনো ছেলের সাথে বিয়ে হয়ে যায়, তবে তোমার কোনো আসে যায় না। ব্যাপারটা সেটা না। এইভাবে বিয়ে করা যায়? বাবা মাকে কি বলবো? ওরা কখনোই এইভাবে বিয়ে অ্যাকসেপ্ট করবে না, বাড়িতে ঢুকতে দেবে না। সে আমি জানি। তোমার বড়লোক বাবা কখনোই একটা গরিব ঘরের মেয়েকে ঘরে তুলবে না।
তাই জন্য আমি আগে থেকেই একটা ঘর ভাড়ার ব্যবস্থা করে রেখেছি। তুমি শুধু তাড়াতাড়ি চলো, আমরা বিয়েটা সেরে নিই। অবশেষে শিবক মন্দিরে আমরা বিয়ে করলাম। বিয়ে করে উঠলাম মমিতার ঠিক করা ভাড়া বাড়িতে। এরপর একা আমি বাড়িতে গিয়ে বাবা মাকে সব বললাম। বাবা রেগে গেল, মা খুব দুঃখ পেল। আমি ফিরে আসছিলাম, বাবা কিছু টাকা দিয়ে বলল মা নাকি দিতে বলেছে। এরপরে কি তুমি দোকানে যাওয়া বন্ধ করে দিয়েছিলে? সপ্তাহখানেক যাইনি। বাবা একদিন ফোন করে বলল দোকানে আসতে। তারপর থেকে আবার রেগুলার দোকানে যেতাম। তোমার সংসারে ঝামেলা শুরু হলো কবে থেকে? যেদিন জানতে পারলো আমি যাদের বাবা মা বলি তারা আসল বাবা মা না, ওরা শুধু আমাকে পালন করেছে। বিয়ের পরে মৌমিতাকে তোমার নিজের দাদা আর বাবার সাথে আলাপ করাতে নিয়ে যাওনি? ফুফাকে ফোন করে বলেছিলাম, আর আমি নিজে যখন বাবাকে টাকা দিতে যাই তখনই বাবা আর দাদাকে জানিয়েছিলাম। কিন্তু যেদিন মৌমিতাকে বললাম চলো আমার নিজের বাবার বাড়িতে ঘুরে আসি, সেদিন যেন আকাশ থেকে পড়লো। সেই দিন আমি বুঝলাম ও আমাকে বড়লোকের ছেলে ভেবে বিয়ে করেছিল। ভেবেছিল এত বড় বাড়ি, এত টাকার ব্যবসা সব একদিন আমার হবে। সেই লোভে ও আমাকে ভালোবেসেছিল, এমনকি আমাদের বাচ্চাটাকেও রাখবে না ঠিক করেছিল। ভাগ্য ভালো বাচ্চাটা তখন পেটে 7 মাসের, না হলে হয়তো। কথা শেষ করে রাজেন চুপ থাকে। ফটিকরাও কিছু বলে না। কিছুক্ষণ পরে রাজেন বলে, এরপর থেকে ভালোবাসার চেহারাটা পাল্টে গেল। রোজ সব কথায় অশান্তি। মাঝে মাঝে বাড়িওয়ালি মাসিমার মুখে শুনতাম বাচ্চাটাকে তার কাছে রেখে কোথায় যেন চলে যেত। আমি জানতাম ও স্বপনের সাথে দেখা করতে যায়, কারণ আমি অনেকবার লুকিয়ে ফোনে স্বপন আর মমিতার কথা শুনেছি। একদিন দোকান থেকে রাতে বাড়ি ফিরছি, দেখছি বাচ্চাটা একা ঘরে শুয়ে খুব কাঁদছে, আর মমিতা ঘরের বাইরে কুঁড় পাড়ে বসে স্বপনের সাথে হেসে হেসে গল্প করছে। তুমি পারো সব সময় বাজে কথা। মমিতা, বাচ্চাটা ওখানে একা ঘরে শুয়ে কাঁদছে আর তুমি এখানে প্রেম করছো? মৌমিতা প্রথমে রাজেনের গলা পেয়ে চমকে ওঠে, তারপরে মাথা গরম করে উঠে দাঁড়িয়ে বলে, বেশ করেছি, প্রেম করেছি। আমি পারবো না তোমার সংসার করতে, তুমি থাকো তোমার বাচ্চাকে নিয়ে। এই বলে মৌমিতা বাড়ি থেকে বেরিয়ে যায়। কোথায় যাচ্ছ? বাচ্চাটাকে এভাবে ছেড়ে যেও না। মৌমিতা থেমে যায়। এরপরে রাজেনের কাছে এগিয়ে এসে বলে, শোনো, আমি স্বপনকে বিয়ে করব। তোমার যদি কিছু করার থাকে করে নিও, ওকে? এই বলে মৌমিতা বাড়ি থেকে চলে যায়। রাজেন মুখ বুজে মাথা গরম করে দাঁড়িয়ে থাকে। বাড়িওয়ালা সব শুনেছিল। এরপর মাসিমা গিয়ে বাচ্চাটাকে সামলায় আর আমাকে বলে বুঝিয়ে সুঝিয়ে মমিতাকে বাড়ি ফিরিয়ে আনতে। মৌমিতা কোথায় গেছিল? ওর বাবার বাড়ি। তারপরে তুমি ওখানে গেলে? গেলাম, অনেক করে বুঝিয়ে নিয়ে এলাম, কিন্তু ও স্পষ্ট বলল ও আমার সাথে থাকবে না, ও স্বপনকে নিয়ে নতুন সংসার করবে। আমি তখন বোকার মতন চুপ রইলাম। রবিবার আমাদের দোকান বন্ধ থাকে। আমি সকালে বাজার করে বাড়ি ফিরে দেখি স্বপন ঘর থেকে বেরিয়ে আমার পাশ কাটিয়ে চলে গেল। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। স্বপন শিলিগুড়িতে একটা ফ্ল্যাট কিনছে, সেটা দেখতে যাব। কিন্তু রান্না? আরে এখন থেকে সব প্র্যাকটিস করো, সামনের মাস থেকে তো নিজেকেই সব করতে হবে। তার মানে তুমি সামনের মাসে চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছি। আর বাচ্চা? তোমার বাচ্চা তুমি জানো, স্বপন বলে দিয়েছে তোমার বাচ্চার দায়িত্ব ও নিতে পারবে না। নতুন সংসার আর নতুন বাচ্চা। রাজেনের চোখের সামনে ওর নিজের মায়ের চেহারাটা ভেসে ওঠে।
সেও তাদের দুই ভাইকে ছেড়ে নতুন একটা বাচ্চার জন্ম দিয়েছিল। রাজেন নিজের রাগ হজম করে বলে, বেশ, তুমি যখন চলে যাবে ঠিক করেছো, তোমাকে আটকাবো না, কিন্তু বাচ্চা আমি একা মানুষ করতে পারবো না। তুমি একটা কাজ করো, চলো এর মধ্যে একদিন আমার বাবার কাছে চালসায় বাচ্চাটাকে রেখে আসি। আরে এই কাজটা তো তুমি একাও করতে পারো, আমাকে যেতে হবে কেন? আমি বলবো না তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তবে ওরা দুঃখ পাবে। বলবো আমরা দুজন কিছু দিনের জন্য ঘুরতে যাব, তাই ওদের কাছে কদিনের জন্যে রেখে যাচ্ছি। তোমার বাবা তো রাত দিন মাল খেয়ে পড়ে থাকে, তোমাদেরই সামলাতে পারেনি, তোমার বাচ্চাকে সামলাবে কি করে? সে তুমি চিন্তা করো না, কাল তো আমি টাকা দিতে যাব, তখন ফুফাকে বলে বাচ্চা দেখাশোনার জন্যে একটা লোক ঠিক করে আসবো। তোমার পালন বাবা মাও তো আছে, তারা তোমাকে যেমন করে মানুষ করেছে ওকেও নিশ্চয়ই করতে পারবে। আমি ওনাদের এইসব কথা বলতে পারবো না। একদিন তো জানবেই। ঠিক আছে, তুমি যা ইচ্ছে করো, স্বপন বাইরে অপেক্ষা করছে, আমি চললাম। পরের দিন তুমি টাকা দিতে এসে তোমাকে যে মৌমিতা ছেড়ে চলে যাবে সে কথা তোমার বাবাকে বললে। শুধু তাই নয়, সেদিন তুমি জীবনের প্রথম মদও খেলে। আপনারা জানলেন কি করে? আমরা সব জানি রাজেন, শুধু তোমার মুখ থেকে শুনতে চাইছি। এবার বলো তো, মৌমিতাকে তুমি খুন করলে কিভাবে? এ কি বলছেন স্যার? আমি মৌমিতাকে মারিনি। তবে কে মেরেছে? বাঘে বাঘে মেরেছে। বাঘে তীরফলা বা খেকড়া দিয়ে মানুষ মারে না। রাজেন ফটিকের মুখে এই অস্ত্রের নাম শুনে অবাক হয়। এগুলো কি? ত্রিফলা এবং খেকড়া একই জিনিসের নাম, আর সেটা তুমি ভালো করেই জানো। না, আমি জানি না। দেখো রাজেন, তোমার মুখে যা শুনলাম তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা তোমার সাথে যা করেছে বা করছিল ওকে রাগের মাথায় খুন করা স্বাভাবিক। কিন্তু তুমি যে খুন করেছ সেটা তো আমাদের কাছে স্বীকার করতে হবে, তবে তো তোমাকে আমরা বাঁচাবার চেষ্টা করতে পারবো। আপনারা কেন বুঝতে চাইছেন না? মৌমিতাকে আমি মারিনি। তবে কে মেরেছে? বললাম তো, বাঘে। তুমি যখন সত্যিটা বলবেই না, তবে আমরা প্রদীপবাবুকে বলে দিচ্ছি তোমাকে বাঁচাবার জন্য আমরা কিছু করতে পারছি না। অমিত, ইন্সপেক্টর বাসুকে ফোন করে বল রাজেনকে নিয়ে যেতে। অমিত বাসুকে ফোন করে জানায় তাদের কাজ হয়ে গেছে, তারা এখন রাজেনকে নিয়ে যেতে পারে। ফোন ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে সিভিল ড্রেসে পুলিশরা এসে রাজেনের কোমরে দড়ি পড়ায়। রাজেন ফটিকের দিকে তাকায়, সেই দৃষ্টি। ফটিক তাকিয়ে থাকে রাজেনের মুখের দিকে। এরপরে পুলিশের লোকেদের বলে, 1 মিনিট দাঁড়ান। পুলিশের লোকেরা রাজেনকে নিয়ে যেতে গিয়ে থেমে যায়। ফটিক রাজেনের সামনে এগিয়ে আসে, বলে, সেদিন তুমি এইভাবেই আমাদের দিকে তাকিয়েছিলে। তোমার মুখে এখন রাগ আর ভয় দুটোই আছে। রাগ হচ্ছে এই ভেবে কেন আমরা মৌমিতার মতন একটা মেয়ের খুনের ব্যাপারে মাথা ঘামাচ্ছি, আর দ্বিতীয়টা হচ্ছে ভয়, আমরা যদি খুনিকে ধরে ফেলি। রাজেন আস্তে করে মুখটা নামিয়ে নেয়। ফটিক পুলিশদের ইশারা করে রাজেনকে নিয়ে যাওয়ার জন্য। তবে রাজেনকে দিয়ে স্বীকার করানো গেল না। আপনার কি থানায় এখন কোনো ইম্পর্টেন্ট কাজ আছে? না, তেমন কিছু নেই। কেন, কোথাও যাবেন নাকি? আপনার গাড়ি চড়ে একটু হাওয়া খেয়ে আসতাম। চলুন ঘুরিয়ে আনি। বিনয়, আমি একটু ঘুরে আসছি। স্যার। বাসু ফটিকদের নিয়ে গাড়ি করে বের হয়। বাসু নিজে গাড়ি চালাচ্ছে, পাশে বসে অমিত। ফটিক পিছনের সিটে হেলান দিয়ে জানালার দিকে তাকিয়ে। স্বপন, প্রদীপবাবু, হরিয়া, রাজেনের বলা কথাগুলো সে ভাবতে থাকে। তারপর বাসুকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাসুবাবু, যেদিন মৌমিতা মার্ডার হলো সেদিন কি সত্যি ওদিকের জঙ্গলে বাঘ দেখা গেছিল? ফরেস্টের লোকেরা কোনো পায়ের ছাপ দেখেনি। শুনুন, এই রাজেন মিথ্যে কথা বলছে, আর ফরেন্সিক রিপোর্ট দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে মৌমিতাকে মার্ডার করা হয়েছে। মার্ডার হয়েছে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু করলোটাকে?
ওখানকার আদিবাসীরা মৌমিতার মৃত্যুর ব্যাপারে কি বলেছিল? ওরা তো বলছে বাঘে মেরেছে। ওরা কি কেউ বাঘটাকে দেখেছে? না, ওরা কেউ বাঘ দেখে। আদিবাসীরা তখন নাচ গান করছে। হরিয়া নাকি ওখানে এসে বলে যে বাঘ এসেছে, তোমরা যে যার ঘরে পালিয়ে যাও। রাজেন ওর বউ বাচ্চাকে নিয়ে ওখানে ছিল। রাজেন যখন ওদেরকে নিয়ে চলে যেতে থাকে, সেই সময় নাকি মৌমিতার ওপর বাঘে হামলা করে। হরিয়া রাজেনের সাথে জড়িত আছে। ও বেটাই সবাইকে এসে ভাগের গল্প লুটিয়েছিল। ওটাকে তুলে এনে কয়েক ঘা দিলে হয়তো সত্যিটা বেরিয়ে আসবে। মনে হয় না তার আর দরকার হবে। বাসুবাবু, রাজেনের বাবা, দাদা অথবা হরিয়ার ভালো নাম কিছু আছে? আপনারা নিশ্চয়ই ওদের নাম নোট করেছিলেন। হ্যাঁ, বিনয় ডায়েরিতে লিখে এনেছি। দাঁড়ান, আমার মোবাইলে ফটো তোলা আছে। বাসু গাড়িটাকে রাস্তার পাশে দাঁড় করায়। এরপরে মোবাইল দেখে বলতে থাকে, রাজেনের একটাই নাম, রামেলেরও তাই। বাঘার আসল নাম বাঘেন। একদম ঠিক। বাঘেনের দন্তন্য বাদ দিলে হয় বাঘে। আর রাজেন বারবার বলেছে বাঘে মেরেছে, মানে রাজেনের বাবা মেরেছে। বাসুর সাথে সাথে রাজেনের বাবার বাড়ির জঙ্গলের দিকে গাড়ি ঘোড়ায় এবং এসআই বিনয়কে ফোন করে বলে কয়েকজনকে নিয়ে এখনই যেন চালসার আদিবাসী পাড়ায় পৌঁছয়। পুলিশের গাড়ি আদিবাসীদের জঙ্গলের পাশে রাস্তায় এসে দাঁড়ায়। ফরেস্টের গাড়ি আগে থেকেই দাঁড় করানো। বিনয় 4 জন পুলিশ কনস্টেবল নিয়ে জঙ্গলে প্রবেশ করে। শোনা যায় হাতিদের ডাক আর মানুষের হইচইয়ের সাথে বাসন ও টিন বাজাবার আওয়াজ। একটু এগোলে দেখতে পায় রাজেনের বাবা বাঘা একটা বাচ্চা হাতিকে জোর করে আটকে রাখার চেষ্টা করছে। হরিয়া রাজেনের বাচ্চা কোলে নিয়ে বাকি আদিবাসী এবং ফরেস্টের লোকেদের সাথে বাঘাকে বলছে হাতিটাকে ছেড়ে দিতে। বাঘা, হাতিটারে ছেড়ে দে রে, কেন মরতে চাইছিস? ছেড়ে দে রে, ওই ছেড়ে দে বাঘা, ওরে হাতিটাকে ছেড়ে দে, হাতির বাচ্চাটাকে আটকাস না, মরে যাবি। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে রে। छोड़ दो, अरे हाथी का बच्चा को छोड़ दो, अरे कैसा आदमी है, पागल है क्या? ए, छोड़ दो। ছেড়ে দে রে বাঘা, না হলে তুই মরবি। छोड़ दो বলছি, इसके बाद তোমাকে বাঁচানো যাবে না। উড়ে বাঘা কোথা শোন, ছেড়ে দে, ছেড়ে দে রে, বাচ্চাটাকে ছেড়ে দে। এই ছেড়ে দাও বাচ্চাটাকে, এই ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। হাতির দলটা এত লোকজন দেখে আর টিন এবং বাসনের আওয়াজে ভয়ে এগোচ্ছিল না। হঠাৎ এইসব তোয়াক্কা না করে হাতির মা ছুটে আসে। ওই দেখ বাঘা, হাতির মা ছুটে আসছে, ছেড়ে দে, ছেড়ে দে রে, হাতির বাচ্চাটাকে ছেড়ে দে। মল্লি তুই রে, মল্লি। বাঘা ছাড়ি দে, ছাড়ি দে, ওর মা আসছে, বাচ্চাটারে ছাড়ি পালা। আরে छोड़ दो, ওর মা আসছে। আরে তুমি গেলে গো, छोड़ दो उसको। হাতিটা প্রচণ্ড বেগে এসে বাঘাকে সুর দিয়ে তুলে একটা মোটা গাছের কাণ্ডের ওপর ছুঁড়ে মারে। বাঘা গাছে গিয়ে ধাক্কা খায়, এরপরে নিচে ধপাস করে পড়ে। তার মাথা, নাক, মুখ এবং শরীর থেকে রক্ত বেরোতে শুরু করে। এবার হাতির দল তাদের বাচ্চাকে সাথে নিয়ে গভীর জঙ্গলের দিকে চলে যায়। এই সময় বাসু এবং ফটিকমিত ছুটে আসে। হরিয়া ততক্ষণে বাঘার কাছে গিয়ে ওর পাশে বসেছে। কোলে রাজেনের বাচ্চাটা তখনই কেঁদে ওঠে। বাসু বিনয়কে জিজ্ঞাসা করে, কি করে হলো এইসব? বিনয় বলতে যাচ্ছিল, তার আগে ফরেস্ট অফিসার বীরু যাদব বলে ওঠে, লোকটা ইচ্ছে করে মরল। আরে একটা হাতির বাচ্চা ওই গর্তটায় পড়ে গেছিল, তাই হাতির দল সকাল থেকে বারবার এদিকে আসছিল আর আদিবাসীদের তাড়া খেয়ে চলে যাচ্ছিল। इसके बाद হরিয়া যাকে ফরেস্টের লোককে ইনফর্ম করতে আমরা আসি। বাচ্চাটাকে অনেক কষ্টে গর্ত থেকে তুলে আনি। হাতিরা বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ কাহা সে আদমি আকে হাতির বাচ্চাটাকে পাকড়ে নিল। এরপর যা হয়
ওই দেখুন। বাসু বাঘার দিকে তাকায়, দেখে হরিয়া রাজেনের বাচ্চাকে কোলে নিয়ে একটা ছোট খাতা খুলে পড়ছে, আর বাঘা রক্তে মাখা হাত বাচ্চাটার মাথায় রেখে মরে পড়ে আছে। বাসু ও ফটিকরা বাঘার সামনে যায়, বাঘাকে দেখতে থাকে। বাসু হরিয়াকে জিজ্ঞাসা করে, এত মন দিয়ে কি পড়ছে হরিয়া? হরিয়া উঠে দাঁড়ায়, এরপরে বাসুর হাতে খাতাটা দিয়ে বলে, এতে বাঘা আপনাদের জন্য কিছু লিখে গেছে গো। বাসু হরিয়ার থেকে খাতা নিয়ে পেজ উল্টে পড়তে গিয়ে থেমে যায়। এটা কি ভাষায় লেখা? এটা তো আমাদের ভাষা। সেটা তো বুঝলাম, কিন্তু আমি তো এই ভাষা পড়তে জানি না। আমি বলছি কি লেখা আছে, পরে কাউকে দিয়ে পড়িয়ে আমার কথার সাথে না হয় মিলিয়ে নেবেন। বেশ, বলো। হরিয়া বলতে শুরু করে, যেদিন রাজেন মদ খেয়ে কাঁদতে কাঁদতে বলেছিল যে ওর বউ ওকে ছেড়ে চলে যাবে, সেদিন ঠিক করেছিলাম রাজেনকে আমার মতন জীবন বাঁচতে দিব না। তাই যেদিন রাজেন ওর বউকে নিয়ে বাচ্চা রাখতে আসলো, সেদিন আমি সুযোগ হাতছাড়া করলাম না। রাজেনের বউটাকে রাতের অন্ধকারে খেকরা দিয়ে বাঘের আঁচড়ের মতন মেরে মেরে শেষ করে দিলাম। খেকরাটা আমার বাড়ির মাটির উনানের নিচে পুঁতা আছে। হরিয়াকে আমি বলেছিলাম সবাইকে বাঘের ভয় দেখাতে, যাতে সবাই ঘরে পালিয়ে যায়, আর ভাবে রাজেনের বউকে বাঘে মেরেছে। রাজেনের কোনো দোষ নাই, ও বুঝতেই পারে নাই ওর বাবা হঠাৎ করে অন্ধকারে খেকরা দিয়ে ওর বউয়ের উপর ঝাঁপিয়ে পড়বে। দেখুন, আজ কতগুলা কথা কাগজে লিখে ফেললাম। সেদিন যদি রাজেনের স্কুলের কাগজে নিজের নামটা লিখা দিতাম, তবে হয়তো আজ ওর জীবনটা আরো অনেক ভালো হতো। আমাকে সবাই ক্ষমা করবেন। ইতি বাঘেন। আপনারা এতক্ষণ শুনছিলেন বাঘে মেরেছে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তবে আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, যারা গল্প লেখেন এবং আমাদের সাথে যুক্ত হতে চান, তারা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে। Mid-Century Audio Station.